প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বছরটি কেমন গেল ঠিক কাগজ কলম নিয়ে পরিসংখ্যান করে আমি আজ বসিনি। বছরের শেষ সময়ে সাদাসিধে কথায় আমি আমার কাছে আমার মনোবিশ্লেষণে বিগত এক বছর চোখ বুজলে যা যা দেখতে পাচ্ছি সেগুলো নিয়েই আপনাদের সাথে আমি একটা সম্যক আলোচনা। এর ভেতরে অনেকগুলো ইনফরমেশন মিস যাবে, কিছু কিছু পরিসংখ্যান হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার যা বলার উদ্দেশ্য পরিসংখ্যান না, কোনো স্ট্যাটিস্টিক্স না, যা সত্যিকার অর্থেই আপনাকে গণিতের ভেতরে ফেলে দেবে। আমি মূলত কাজ করি সংস্কৃতি কর্মী হিসাবে এবং আমাদের এই সোসাইটির বিভিন্ন পর্যায়ে নিয়ে বিভিন্ন জনমানুষের সাথে, গুণী মানুষদের সাথে কথা বলি, কখনো এই টেবিলে, কখনো ভিন্ন সেট। মানুষের সাথে কথা বলে দেশে বিদেশে যা মনে হয়েছে গত একটি বছর বা তারও বেশি সময়, কিংবা 2025 সালটি আমাদের বিভাজনের বছর। আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছি। আমি একটা ছোট অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি এবার বিভিন্ন কাজে অনেকগুলো স্টেটে ঘুরে বেরিয়েছি। আমেরিকা ঘুরে না, কাজে যেতে হয়েছে। সেখানে বিভিন্ন বাড়িতে অনেক মানুষের সাথে কথা বলেছি, তাদের আতিথেয়তা অংশ নিয়েছি, তারা দারুণভাবে রিসিভ করেছেন। প্রায় প্রতিটি এলাকার বাঙালিরা, যেহেতু তারা বিভিন্ন পেশায় খুব ভালো অবস্থানে রয়েছেন, তারা আসলে মন থেকে বাংলাদেশটাকে ধারণ করে এবং বিভিন্নভাবে বিভিন্ন অনলাইনে খবরে তারা আতকে ওঠে, সুখবরে তারা আনন্দ পায়, বাংলাদেশটা নিয়ে তারা ভাবতে। 5 আগস্টের পর অর্থাৎ জুলাই বিপ্লবের পর যেটি হয়েছে, যে ঘটনাটি ঘটেছে, যে নির্মম বৈতরণী পার হয়েছে আমাদের সোসাইটি, আমাদের এই সংক্ষুব্ধ মনগুলো, তা ভয়ঙ্কর। একজন বললেন, আমি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না, একজন বললেন যে তার প্রায় 20 বছরের বা তারও বেশি সময়, আমি ভুল করছি, তার প্রায় 40 বছরের বন্ধুত্ব, প্রাইমারি স্কুল থেকে এই অবধি 40 বছরের বন্ধুত্ব, এবং দীর্ঘদিন পর আমেরিকায় তাদের 15-16 বছর পাশাপাশি নেবারহুড ছিল। কিন্তু জুলাই বিপ্লবের এই দুটি সত্তা, দুটি মনস্তত্ত্ব, দুটি মতবাদ ধারণ করার পর তারা দুজন আলাদা হয়ে গেছে। কেউ কারো বাড়িতে দাওয়াত দেয় না এবং একজন আরেকজনকে সুযোগ পায়। তাদের ভেতরে কোনো বিবাদ হয়নি, কেউ এই দুই বন্ধুর টাকা মেরে খায়নি, কোনো অন্যায় কারো সাথে, মানে প্রকৃত অর্থে যে ফৌজদারি অপরাধ যেটি বলি সেটি হয়। শুধুমাত্র মতবাদের পার্থক্যের কারণে তারা 40 বছরের বন্ধুত্ব নষ্ট করে। এবং খুব ব্যথাতুর মনে, যেহেতু আমি এক সাইডের এক বন্ধুর সাথে আমি পরিচিত এবং তিনি খুবই স্বনামধন্য একজন ইঞ্জিনিয়ার এবং ওখানে আইটি এক্সপার্ট কাজ করেন, সেখানে কথা বলতে বলতে তিনি কেঁদে ফেললেন, যে বললেন যে আমি কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই, কোনো সময় ইচ্ছা অভিপ্রায় ছিল না এবং আমার বন্ধুটিও না, কিন্তু আমার মনে হয়েছে যে এই যে ছাত্র, এই যে জুলাই গণ আন্দোলনের এত এসব অভিসম্পাদ থেকে আমার মনে হয়েছে এদের নিয়ে কিছু লিখি এবং আমার বিবেকের দায় থেকে আমি কিছু বলি। সেই বলাটা তার অপর বন্ধু মানতে পারেন, কারণ সে কট্টর আওয়ামী লীগ। দেখেন, কেউ কোনো দল বা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না, কিন্তু দুটি বন্ধুত্ব, 40 বছরের বন্ধু, এবং সত্যি ঘটনা, আমি নাম উল্লেখ করে হয়তো বলতে পারতাম, যেহেতু তারা আমাকে খুব পার্সোনালি বলেছে, সেই মানুষটি আমাকে পার্সোনালি বলেছে, তাই আমি বলতে চাই। ইনফ্যাক্ট আমি আমার পডকাস্টেও আমি তাকে আনতে চেয়েছিলাম, বলেছে না, আমি আমার বন্ধুকে নিয়ে বা এই বিষয়টা নিয়ে অন্তত আমি পাবলিকলি বলি। সিগনিফিকেন্ট ব্যাপার, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, এত দীর্ঘ সময়ের বন্ধুত্ব চির ধরে। তারা কিন্তু সবিজের না, তারা দুজনেই আইটি এক্সপার্ট এবং দুজনাই বিগ স্যালারি হোল্ড করে। প্রতি মাসে তাদের কমপক্ষে $12,000-13,000 তারা ইনকাম করে। তার ওয়াইফ কাজ করে, সেও ইনকাম করে। তো এই উচ্চবিত্ত, মানে সমাজের উচ্চ আসনের যে অবস্থা, শুধুমাত্র মত পার্থক্যের জন্য, মতবাদের জন্য সম্পর্ক ভেঙে গেছে। এবার আসি ঢাকায় আমার অনেক সোসাইটির পরিচিত বা কথা শুনি, অনেকে ফোন করেন। প্রত্যেকটা সোসাইটিতে দেখেছি, যেহেতু ঢাকায় অধিকাংশ মানুষ জুলাই বিপ্লবের পক্ষে ছিল এবং তারা সমস্যারে তাদের বিবেকে তাড়না লেগেছে। এরা কোনো দল করে না, এরা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কেউ কিছু করে না। তারা স্বাভাবিকভাবে ভোট দিতে পারে না, তাদের নানান রকম বৈষম্যের ভেতরে তারা পড়েছে। তারা একটা হোপ নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সংহতি জানে। তাতে পারস্পরিক সম্পর্কের বিচ্ছিন্নতাবাদ, দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়েছে আমাদের সমাজ। এই বাংলাদেশ, এই সম্পর্কহীনতা আমার জীবনে, আমার যাপিত জীবনে আমি দেখি। অর্থাৎ মানুষের কট্টর মতবাদ যখন আপনার মস্তিষ্কে ধারণ করে ফেলেন, তখন সেখান থেকে আপনার বৈপরীত্য চান না। কিংবা দীর্ঘদিন ধরে একটা স্বৈরাচারী সরকার যখন একই মতবাদ আপনাকে গেলাতে চেষ্টা করে, তখন তার বিপরীত মতবাদের কোনো কিছু আপনার ভাল লাগে না। ঠিক একইভাবে যারা বঞ্চিত হয়, তারা আবার এদেরকে সহ্য করতে পারে। এই দীর্ঘদিনের নিপীড়ন থেকে হঠাৎ করে ছিটকে যখন একটা ঘটনা ঘটে যায়, যা গণ অভ্যুত্থান বা বিপ্লব বলি, এরপরে সমাজে এই বিচ্যুতিটা ঘটে। এটা আমাদের অনেকের জীবনে একটা নতুন অভিজ্ঞতা, এক নতুন বাংলাদেশ এবং
এক নতুন সোসাইটি, যেখানে আমি আমার অনেক কাছের বন্ধু বান্ধব আমাকে ব্লক করেছে, সে আমাকে ব্লক করেছে। এই যে একটা বিচ্ছিন্নতা, অর্থাৎ একই সাথে বসে হাসাহাসি, আমার কষ্টটা ভাগ করা, সেটা শুধুমাত্র মতবাদ আর বয়ানের ব্র্যাকেট বন্দী হয়ে আমরা সম্পর্কহীন হয়ে পড়েছি 2025 সালে। 2025 সালের এই আক্ষেপ, এই দুঃখ, এই বেদনা, এই বঞ্চিত কষ্ট সবচেয়ে পীড়া দেবে। এবং আমার মনে হয় যে আমার সাথে আপনারাও একমত হবেন যে এই 2025 সাল এক অবাক বিস্ময়ে দেখা। কারণ 2024-এর আগস্টের শেষে হয়েছিল, শেষ 4 মাস একটা উত্তাল সময়ের ভেতরে গিয়েছিল। কিন্তু 2025 আমরা ভেবেছিলাম যে একটা স্বাভাবিক সমাজ, স্বাভাবিক কাজকর্মের ভেতরে মানুষজন আবার মিলেমিশে উঠবে। কিন্তু যেহেতু নির্বাচন হয়নি, তাই নির্বাচন না হওয়ার কারণে যেটি হয়েছে, কোনো গণতান্ত্রিক সরকার আসে নাই, সে কারণে যার যার মতবাদ, যার যার মত পার্থক্য, কাজের ভেতরে রাজনীতি, রাজনীতির ভেতরে কাজ, এই ভজগট একটা খিচুড়ি হয়ে আমাদের মনস্তত্ত্ব একটা বিকট বিভাজিত সমাজে পরিণত। এবার আসি আমার সেক্টর, কালচারাল। আমাদের সমাজে সবচেয়ে বেশি বঞ্চিত সাংস্কৃতিক কর্মী। আপনি ধরেন, ঝড় হবে, ওষুধের দোকান খোলা থাকবে, খাবারের দোকান, চাল ডাল সবকিছু খোলা থাকবে, ইভেন স্কুল কলেজও খোলা থাকবে। কিন্তু সবার আগে বন্ধ হয় একটা সাংস্কৃতিক পাঠশালা, কিংবা সবার আগে বন্ধ হয় একজন শিল্পীর কাজ। তাকেও মাসে বেতন দিতে হয়, তার ছেলে মেয়ের, তারও বাজার করতে হয়, তারও বাসা ভাড়া দিতে হয়, তারও জীবনযাত্রার জন্য খরচ লাগে। একই মানুষ, বরং তার বেশি লাগে, কারণ তার সোসাইটিকে দেখাতে হয় আমি ভালো আছি, ভালো জামা পরতে হয়, কোথাও দাওয়াত গেলে গিফট নিয়ে যেতে হয়। খুব স্বাভাবিক আমাদের এই সামাজিক নিয়ম দীর্ঘদিনের। কিন্তু যে কোনো সংকটে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে, সবচেয়ে বেশি বিপদে পড়ে শিল্পী সমাজ। এই শিল্পী সমাজ নিয়ে গত 55 বছরে কোনো সরকার গভীরভাবে ভাবেন। অসুস্থ হলে 5 লাখ 10 লাখ টাকা দিয়েছে, সেগুলোর ছবি নিয়ে রাজা রানীরা আবার অনেক বড় বড় ক্যাম্পেইন করেছেন যে অনেক টাকা দিলাম এবং আমি খুব দয়ালু, আমি খুব সংস্কৃতি মানা। এরকম বাংলাদেশে আমরা দেখে আসছি। 2025 সালে আমি আবারও বললাম, যেহেতু নির্বাচন নাই এবং এই মত পার্থক্যের জটাজালে বিচ্ছিন্ন, হঠাৎ করে হয়তো 1 থেকে 150 শিল্পী বিভিন্ন দেশে চলে গেছে। তারা নানানভাবে দেশে বেরিয়েই তারা রাজনৈতিক নেতা চাইতেও বেশি বড় বড় বয়ান দেওয়া শুরু করেছে। তাদের ভেতরে রাজনীতি চর্চা ছিল না একদম, মানে কখনোই বিগত 16-17 বছরের 2 লাইন লেখেনি, মানে তার নিজের দলকে নিয়েও লেখেনি। কিন্তু তারা হঠাৎ করে রাজনৈতিক বিশ্লেষক হয়েছে। এই বিশ্লেষণের কারণে অপর শিল্পীরা তার বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়েছে এবং সে কারণে যে কোনো কিছুতে, মানে তার হয়তো জ্বর হইলো, হয়তো জুলাই আন্দোলনের পক্ষের কোনো শিল্পীর জ্বর হইলো, ফ্যাসিস্ট দোসরদের মনে হবে এটা জ্বর না, এটা অভিশাপ। কিংবা ফ্যাসিস্ট দোসর যাকে বলছি, যারা ওই সময় চুপচাপ ছিল, হালুয়া রুটি খেয়েছেন, তারা হয়তো বিপদে পড়লো। জুলাই আন্দোলনের অনেক মানুষরা বলেছেন যে না, ওরা তো অনেক কিছু করেছে। পারস্পরিক সম্পর্কে, ভালোবাসার জায়গায় রাজনীতি আমাদের এতটা আক্রমণ করেছে, এতটা ব্র্যাকেট বন্দি করেছে, এটা 2025 সাল দেখিয়েছে। এই সালকে, এই বছরটিকে বিভীষিকা না নতুন এক ভাবনার বছর বলবো, এটা কোনো সংজ্ঞায়, কোনো শব্দে আমি আপনাদের ব্যাখ্যা পারবো না। হয়তো আপনারা জানবেন, আপনারা বলতে পারবেন যে এই বছরটিকে আপনি কোন লাইনে ডিসক্রাইব করবেন। এটা সর্বত্র, সব ক্ষেত্রে। আমরা যারা পলিটিক্স করে তারা পলিটিক্যাল বেনিফিট নেয়, যারা আমলা, যারা পলিটিক্যাল সদস্যভুক্ত, যারা বিভিন্ন দলের প্যাডে নাম লেখায়, চাঁদা দেয়, তাদের পেশার একটা জায়গা বা মোটা অংশের জায়গা হচ্ছে পলিটিক্স, রাজনীতি করা। তার বাইরের মানুষ তো লাখ লাখ কোটি কোটি, যারা শিল্পী, শ্রমিক, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুচি, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, তাই না? তাদের প্রত্যেকের ব্র্যাকেটে রাজনীতি, যেটা বাংলাদেশকে পরিবার, সম্পর্ক, বন্ধুত্ব, চায়ের আড্ডা, এগুলোকে এমনভাবে কলুষিত করেছে, যা আপনাকে আমাকে নতুন করে ভাবনার জগৎ দিয়েছে। যে আপনাকে গতকাল খাওয়ালেও আপনি যে মুখে হাসি দিয়ে আমাকে থ্যাংক ইউ বলছেন, আমি আপনার ভিন্ন মতের হলে আপনি পরদিন আপনি মুখ ফেরায় নেবেন, খাওয়ার বিষয়টা ভুলেই যাবেন, সম্পর্কের যোগভাগ ভুলেই যাবেন, বলবেন যে তুই আমার সত্য। এই যে বিচ্ছিন্নতাবাদ, আমাদের মত পার্থক্যের জায়গায় একজন আরেকজনের মতকে এতটা অসহনীয়ভাবে তোলা, নিজেদের সহনশীল পরিচয়ের কে একদম ফ্রিজ করে রাখা, এটা শিল্পী সমাজ প্রকটভাবে দেখিয়েছে। এখনো এটা আমরা জানি না যে কোন বছরে বা কবে কিভাবে এটা সমন্বয় হবে। হ্যাঁ, একসময় আমরা শুনতাম, দীর্ঘদিন, আমার যেহেতু প্রায় 30 বছর এই সবিজ জগতের সাথে কাজ করা হয়ে গেল, তাই কয়েকটা টার্ম তো দেখলাম সরকারের। একসময় আমরা শুনতাম যে বিটিভিতে কালো তালিকা হচ্ছে বা অলিখিত তালিকা হচ্ছে, কেউ বিটিভিতে কাজ পাচ্ছে না, কিন্তু ক্রোধের জায়গায় এতটা তৈরি হয়নি। কিন্তু দীর্ঘকাল স্বৈরাচারী শাসনের যে কত বড় ক্ষতি হয়ে যায়, কত বিশাল ক্ষতি হয়ে যায় সম্পর্কের, এটা আপনি সম্পূর্ণ রাজনীতিকে মাথায় থেকে বের করে আপনি একা ভাবেন, আপনি আমার শত্রু হলেও, ওই যে ওই মতবাদের, মত পার্থক্যের শত্রু হলেও আপনি আমার সাথে একমত হবেন।
2025 সালের ডিসক্রাইব করার ক্ষেত্রে আমি হয়তো টানা এক সপ্তাহে 2025 সালের সাল তামামি নিয়ে আমার মনোভাবনাগুলো বিচ্ছিন্নভাবে বলব, কিন্তু মোটা দাগে এটাই আমাদের প্রাপ্তি। এই ভয়ঙ্কর প্রাপ্তি থেকে আমরা রেহাই চাই। আমরা হয়তো কোন একটা নতুন নির্বাচন, সুশৃঙ্খল সুস্থির একটা বাংলাদেশ চাই। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। আমরা যারা রাজনীতি করি না, বুঝি না, করতে চাই না, আমরা ন্যায় দেখলে তার পক্ষে থাকি, অন্যায় দেখলে সেটির প্রতিরোধ করি, বক্তব্য জানাই কিংবা তার সম্পর্কে নিন্দা জানাই। এই সকল শ্রেণীকে যখন রাজনীতি ব্র্যাকেটবন্দি করতে চায়, বিক্রি করতে চায়, কিনতে চায়, তখন সমাজটা আর ভালোবাসার থাকে না, সম্প্রীতি থাকে না, সহনশীলতা থাকে না। 2025 সাল তাই হয়েছে। 2025 সালে অন্যান্য ক্রাইম রেট কত, অর্থনীতির চাকা কেমন ঘুরেছে, শেয়ার বাজারের কি অবস্থা, মুদ্রাস্ফীতির কি অবস্থা, এই যে মোটা মোটা শব্দ শুনি না, ওগুলো নিয়ে আমি কোনো আলোচনা করছি না। আমি একজন সাধারণ শ্রমিক হিসেবে আমি শুধু বলতে চাই যে এই ক্ষতিগুলো সমস্ত পেশাজীবীর পরিবারে, বন্ধুত্বে, সমাজে, স্কুলে, তার অফিসে, আদালতে, কলিগদের ভেতরে ঘটে গেছে। এর থেকে রেহাই দরকার। আমরা দীর্ঘকাল অন্ধকারের ভেতরে ছিলাম, এর থেকে রেহাই দরকার। আমাদের যে ক্রোধের জায়গাটা তৈরি হয়েছে এবং একইভাবে যারা ওই হালো রুটি খেয়ে পালিয়ে গেছে তারা যেভাবে হুমকি দিচ্ছে, এইটার উপশম যদি না হয়, এটার কোনো ইনফিনিটি একটা দুঃখ, ইনফিনিটি একটা বিবাদ, ইনফিনিটি একটা শুধু অসাম্প্রদায়িক বলবো না, এটা একটা অশান্তির একটা দেশ, পরিবেশ, সমাজ তৈরি হবে। তাই 2025 সাল আমাদের অপেক্ষার বছর। কবে দেশটা সুস্থির হবে, কবে দেশটা এমন সুস্থির হবে যেখানে আমার মত পার্থক্যের তীব্র সমালোচকের সাথেও আমি বসে আমার পার্সোনাল কোনো সংকটের কথা বলে আমি তার সমাধান পাবো, যেখানে রাজনীতি দরজার বাইরে থাকে, যেখানে আমাদের মতবাদ, রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক যে পীর আউলিয়া সাবজেক্ট বাইরে থাকে। আমরা সেই সমাজ চাই। পৃথিবীর উন্নত, আধা উন্নত বা সভ্য দেশে অধিকাংশ মানুষ শুধুমাত্র ভোটের দিন ভোট দিতে যায়, কারণ ওইখানে ভোট না দিলে জরিমানা দিতে হয়। এছাড়া এর বাইরে তারা নিজেদের কাজ, নিজেদের সোসাইটি কিভাবে বাড়ি বিল্ড করবে, কিভাবে নিজের সোসাইটি বিল্ড করবে, কিভাবে নিজের গাড়িটা চেঞ্জ করে ভালো একটা গাড়ি কিনবে, নিজের ভালো একটা আসবাব কিনবে, নিজেরা ঘুরতে যাবে কিভাবে, পৃথিবীটাকে এক্সপ্লোর করবে কিভাবে, নতুন নতুন আবিষ্কারের জায়গায়, নতুন নতুন কর্পোরেট দুনিয়ায় ভালো জব হোল্ড করবে কিভাবে, এই নেশায় থাকে। আর আমরা পড়ে থাকি রাজনৈতিক মতবাদ দিয়ে কিভাবে আরেকজনকে ঘায়েল করব, যে আমার মতবাদ সেরা, তুই এটা কেন গিলছিস, কিংবা অপরপক্ষ বলতে থাকবে আমার মতবাদই সেরা ছিল, তুই কেন বিশ্বাসে আস। রাজনীতির খেলা যারা করেন তারা গোল ছক্কা মেরে তাদের মতো করে বসে যাবেন রাজাধিরাজদের চেয়ারে, কিন্তু জনগণ যদি এক না হয়, আমরা যদি এক না হই, আমাদের সম্পর্কের জায়গা যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে আমরা ভীষণ অসহায়ত্বে পড়বো। যে আপনার মৃত্যু হলে বা আগে আমার মৃত্যু হলে আপনি ইন্নালিল্লাহ পড়ে ভুলে যাবেন, কিংবা আপনার সংকটে পড়লে আপনি আমার কাছ থেকে খানিক সহযোগিতা চাইবার কথা চেষ্টা করেও আপনি পাবেন। এই সম্পর্কহীনতার সমাজ আমরা চাই। 2026 সাল নতুন বছর, নির্বাচন হোক, নতুন ভাবে সুস্থির একটা বাংলাদেশ হোক। আমরা বিবিধ ভাবনা নিয়ে কথা বলি, প্রচুর তর্ক করি, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের বিয়ে, নিজস্ব সামাজিক মর্যাদার জায়গায় একজন আরেকজনকে কোলাকুলি করি। সবাই ভালো থাকবেন। 2025 সালে আমার সার্বিক যে মূল্যায়ন, এই মূল্যায়নের ধারাবাহিক আলোচনাগুলো আমি করতে থাকবো। অবশ্যই আপনাদের মতামত চাই, যে আমার এই কথার সাথে আপনি যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন, আমি সরি ফিল করছি, ক্ষমা চাইছি, কিন্তু আমাদের এই ডায়ালগ, এই সমাজ, সোসাইটি ক্রোধের না হোক, ভালোবাসার হোক, সম্প্রীতির হোক। সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার আমার পাশে মানুষটাকে। আল্লাহ হাফেজ।